নমস্কার, আবার ফিরে এলাম বাংলা ভাগের র্যাটক্লিফারি ও তার খুঁটিনাটি নিয়ে। দাদা, আমরা আগের এপিসোডে আলোচনা করেছিলাম কমিউনাল অ্যাওয়ার্ড, ব্রিটিশরা কী করে আস্তে আস্তে ভারতীয়দের সাথ দিচ্ছিল নিজেদের সংগঠন চালানোর, দেশ চালানোর। তা এইটা নিয়ে আপনি এবার কিছু বলুন। ভালো বলেছ। ওই প্রসঙ্গে আমার মনে পড়ছে, আমরা শেষ করেছিলাম যে ভারতবর্ষে ব্রিটিশ সরকার আমাদের স্বাধীনতার আশ্বাস দিয়েছিল স্মল ডোজেস। এবারে আমরা সেই কমিউনাল অ্যাওয়ার্ড দিয়ে শুরু করি। কমিউনাল অ্যাওয়ার্ডটা কী? ধরে নেওয়া যাক একটা অঞ্চল 8 স্কোয়ার কিলোমিটার বা 8 স্কোয়ার মাইলের, তা সেখানে যত লোক থাকে, যদি 1 লাখ লোক থাকে, 1 লাখ লোকের যারা সাবালক সাবালিকা তারা ভোট দেবে। এটাই তো সাধারণত ধরে নেওয়া যায়, কিন্তু না, উনি যেটা করলেন বা ব্রিটিশ সরকার যেটা করলেন, তৎকালীন ব্রিটিশ সরকার এটাও কিন্তু ভেবেচিন্তে করলেন। শুধু হয়তো আমাদের ভারতবর্ষের জন্য করেননি, তখনকার দিনে ব্রিটিশ কলোনি যা ছিল সব জায়গাতেই উনি এরকম করেছেন এবং টেস্ট করে দেখেছেন এটাতে কাজ হবে। কীরকম? ধর্মের বিভাগে বা ধর্মের ভিত্তিতে ভাগ করতে হবে। মানে যে অঞ্চলের মুসলমান অধ্যুষিত বেশি, সেই সিটটাকে ওনারা ঘোষণা করবেন যে এই সিট মুসলমান সম্প্রদায়ই প্রতিনিধিত্ব করবে। তেমনি আরেকটি যদি কোনো জেলা বা অঞ্চল থাকে যে অঞ্চলটি মূলত হিন্দু সম্প্রদায়ের, সেটা ওই হিন্দু সম্প্রদায়েরই কোনো প্রতিনিধি ওখানে নির্বাচিত হবেন। তাহলে কি হলো? ধর্মের ভিত্তিতে ভাগ হলো এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু ভাগ হলো। যেমন অ্যাংলো ইন্ডিয়ানদেরও দিতে হবে একটা প্রতিনিধিত্ব, আর একটা প্রতিনিধিত্ব দিতে হবে হচ্ছে ব্রিটিশ ওখানে যারা আছে তাদেরও দিতে হবে। আচ্ছা, আর কিছু প্রতিনিধিত্ব কীরকম দিতে হবে? যে বণিক সভাদের দিতে হবে। কমিউনিস্ট পার্টি যারা, তখন তো কমিউনিস্ট ছিল না, ট্রেড ইউনিয়ন মানে শ্রমিক আন্দোলনের নেতাদেরও দিতে হবে। ইন্ডিয়ান রেলওয়েজ তখন বেশ বড় আকারে হয়েছে, তার রেলওয়েজের যিনি শ্রমিক নেতা তাকেও একটা নির্বাচনে প্রতিনিধিত্ব করতে হবে। ইউনিভার্সিটির তরফ থেকেও একটা প্রতিনিধিত্ব করতে হবে। এরকম আগের থেকে একটা ছক করা হলো। কিন্তু যেটা হলো, গান্ধীজি কিন্তু ভীষণভাবে বেঁকে বসলেন। গান্ধীজি ভাবতেই পারেননি যে তার সামনে একটা এরকম ভাগাভাগি হবে। এবং আরেকটা ভাগ যেটা হলো, যেখানে গান্ধীজি সব থেকে বেশি বিরূপ মনোভাব পোষণ করেছেন, সেটা হচ্ছে একটা ওই তপশিলি জাতিদেরও জন্যে আলাদা করে একটা অঞ্চল ঠিক করে দেওয়া হলো, যে এই অঞ্চল তপশিলি জাতি নমশূদ্র, তাদের জন্যে একটা আলাদা ইলেকটোরেট বা আলাদা কেন্দ্র। উনি বললেন না, এটা কখনই হতে পারে না। উনি বলছিলেন যে তপশিলি জাতি আর হিন্দুরা তো একই, এদের মধ্যে ভাগাভাগি করা মানেই হচ্ছে ব্রিটিশ সরকার সবার মধ্যে পাঁচিল তুলে দিচ্ছে, মানে ঘরের মধ্যে ঘর। এর মধ্যে কিন্তু এই ব্যাপারটা সম্বন্ধে কিন্তু আম্বেদকরের বিস্তারিত লেখা আছে। শুধু লেখা নয়, একদম ঠিক বলেছো তুমি, একদম আসল কথাটাই বলেছো। আম্বেদকর মানে সেটা একটা অন্য অ্যাঙ্গেলে চলে যাব। আম্বেদকর এমনভাবে উনি প্রতিবাদ করেছিলেন। আমি রিসেন্টলি এটা নিয়ে পড়েওছি, কিন্তু মাথা না, একদম ঠিক। উনি তখন ইরাবাডা জেলে, মানে গান্ধীজি ইরাবাডা জেলে আছেন। উনি ভীষণভাবে প্রতিবাদ করলেন। গান্ধীজি যেটা করতেন, গান্ধীজির বিরোধিতা এবং গান্ধীজি আন্দোলনের স্টাইলটাই তো ওরকমই ছিল। উনি বিরোধিতা করতে করতে এমন জায়গায় পৌঁছতেন যে তখন অনশন ধর্মঘট করতেন। এই অনশন ধর্মঘট চট করে কিন্তু থামবে না, উনি শুরু করে দিলেন অনশন। কেন না, ওই তপশিলি জাতিদের জন্যে একটা আলাদা কেন্দ্র, এই সম্প্রদায়ের জন্য একটা আলাদা কেন্দ্র, হিন্দু সম্প্রদায়ের জন্য একটা আলাদা কেন্দ্র। এটা কি ধরনের? সব থেকে বেশি যিনি প্রতিবাদ করলেন সেটা হচ্ছে তপশিলি নমশূদ্র জাতিদের এই আলাদা কেন্দ্র নিয়ে। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন বি আর আম্বেদকর। একদম বি আর আম্বেদকর ছুটে গিয়ে উনি বললেন, গান্ধীজি এটা কি করছেন? এবং তখন ওনাকে বলা হলো, আপনি একটু গান্ধীজিকে বোঝান, ওনার শরীর কিন্তু ভীষণ খারাপ। মানে সেই সময় শরীরটা ওনার এমনিতেই তো বিভিন্ন রকমের শরীরের অসুবিধে ছিলই। তা বি আর আম্বেদকর ওনাকে বোঝালেন এবং এটা একটা মস্ত বড় মহানুভবতা বলতে হবে। বি আর আম্বেদকর ওনাকে বুঝিয়ে এটাকে কোনোভাবে একটা সমস্যার সমাধান করা যায় যাতে, সেটা সুষ্ঠুভাবে করার একটা আলোচনা করলেন এবং ওনার অনুরোধেই কিন্তু অনশন ভঙ্গ করলেন গান্ধীজি। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে ওই কমিউনাল অ্যাওয়ার্ডটা কিন্তু রয়েই গেল।
আমি একটু আপনাকে বলি, আমি ব্রিটিশ পার্সপেক্টিভ থেকে বলছি। ধরুন আমি ব্রিটিশ পার্সপেক্টিভ থেকে, বেসিক্যালি কি হচ্ছে, এইটা করলে তোমার যে কালেকটিভ অ্যাজিটেশনাল ক্যাপাবিলিটিটাকে তুমি একটা ফিসিপ্যারাস ব্যাপার হয়ে গেল, তুমি ভেঙে দিলে। এই 10টা লোক যে তোমার সঙ্গে আসছিল একটা ফ্ল্যাগের আন্ডারে, হ্যাঁ, সেই 10টা লোকের এখন 4টে লোকের আলাদা আলাদা ফ্ল্যাগ হয়ে গেল, তার মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে গেল। মানে কালেকটিভ বার্গেনিং ক্যাপাসিটিটাকে তুমি বেসিক্যালি একদম একদম ভেঙে দিলে। বেসিক্যালি দ্যাট ইজ দ্য লজিক। ঠিক, এটা ঠিক। কিন্তু ব্রিটিশদের না, আপনি রোমান সাম্রাজ্যের সময় যদি চলে যান, এটা কিন্তু যে কোনো ইম্পিরিয়াল পাওয়ারের এটাই কিন্তু স্ট্র্যাটেজি, যে তুমি বিভাগ করো আয়দা ধর্মের লাইনে বা লিঙ্গুইস্টিক লাইনে বা কোনো কিছু লাইনে, যেখানে ডিসপ্যারিটি আছে সেই ডিসপ্যারিটিকে আরও প্রমিনেন্ট করে দাও, মানে ফিশার তৈরি করে দাও। একদম। সেই ফিশারটা তৈরি করলে কালেকটিভ বার্গেনিংটা তোমার থাকবে না, অ্যাজিটেটিভ ক্যাপাবিলিটিটা কমে যাবে। এম আই রাইট? না না, একদম। অখণ্ড ব্যাপারটাতেই কিন্তু একটা শক্তি থাকে। হ্যাঁ অখণ্ড কোনো জিনিসেই কিন্তু শক্তি বেশি, অখণ্ড জাতির শক্তি অনেক বেশি। হ্যাঁ এই অখণ্ড যখন দ্বিখণ্ডিত হয়ে যায়, আর দ্বিখণ্ডিত যখন আরও অনেকভাবে, আপনি যেটা বললে যে মাল্টিপল ফিশার্স হয়ে যায়, সেই সময় কি হয়, প্রত্যেকেরই বার্গেনিং পাওয়ারটা কমে যায়। এক্স্যাক্টলি। দ্য কালেকটিভ বার্গেনিং যেটা আমরা বলি, যে ট্রেড ইউনিয়নিজম কালেকটিভ বার্গেনিং, হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা কিন্তু ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে প্রচণ্ড রকমভাবে প্রযোজ্য। ঠিক। এবং ওনারাও কিন্তু এটা করেছিলেন। এটার করার যে কি উদ্দেশ্য, সেটা হয়তো একটা কারণ হতে পারে, কারণ এই সম্প্রদায়ের লোকেরাও কিন্তু বলেছিল যে আমাদের কথা কেউ শুনছে না। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের আমাদের, আপনি যাদের কথা বললেন, তপশিলি, নমশূদ্র, এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত পড়েছি recently। তাদের নেতারাও কিন্তু একটা সময় এবং এরকম প্রতিবেদন করেছে। আমরা যখন এটা খুব মানে বিবাদাস্পদ কথা বলছি, যেমনি আমরা সাম্রাজ্যবাদ বা তথাকথিত নানা রকম ভাবে বলি, কিন্তু তপশিলি জাতি বা যারা তথাকথিত বর্ণাশ্রমের বাইরে অসবর্ণ, তাদের যে পরিস্থিতি তারা গেছে হাজার হাজার বছর ধরে, এবং তারা মেনে নিতে পারছে না আমাকে তুমি একই জায়গায় বললে আমার বার্গেনিং ক্যাপাসিটি তো কিছুই থাকবে না। আমার তো এই ডিসক্রিমিনেশন, তার মানেটা দাঁড়াচ্ছে যেটা তুমি বলছো, যেটা যেটা বাবা সাহেব আম্বেদকরের কথা, আমার কথা নয়, এটা এটা অন্যরকম প্লেস করলাম। এটা একটা রাজনৈতিক অস্ত্র। এই রাজনৈতিক অস্ত্র দিয়ে ওনারা ভারতবর্ষের যে শাসনকালটাকে আরো দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। এটা কিন্তু রোমানরাও করেছে, এটা কিন্তু রোমানদের কাছ থেকে সাহেবদের শেখা। একদম। তাহলে কি হলো, ওই কমিউনাল অ্যাওয়ার্ডটার পরে যেটা হলো যে 1935, এগুলি সবই কিন্তু ওই তৈরি হচ্ছে পেছন পেছন একটা ওই সাহিত্য একটু দেওয়া থেকে পরিকল্পনা তৈরি হলো, এবং তারপরে ব্রিটিশরা ভ্যালভের হাওয়াটা কম করার জন্য এই ডিস্ট্রিবিউশনটা একটু এবং ওনারাও কিন্তু বুঝে গেছেন, এখন আজকের দিনের ঐতিহাসিকরা হয়তো আরেকটু গবেষণা করে বুঝেছেন যে রোড ম্যাপ টু ভারতের স্বাধীনতা তখন থেকেই তৈরি হয়ে যাচ্ছিল। রোড ম্যাপ টু ভারতের স্বাধীনতা মানে আমাদের যে পথ প্রদর্শনটা হবে, সেই পথ প্রদর্শনটা কিন্তু ওই এক যুগ আগে থেকেই, 12 বছর আগে থেকে কিন্তু তৈরি হচ্ছিল, যে এদেরকে যদি আমি হুট করে স্বাধীনতা দিয়ে দিই, এদের যদি স্বাধীনতা দিয়ে দিয়ে লোটা কম্বল নিয়ে আমরা যদি আবার লন্ডনে চলে যাই, এরা না সামলাতে পারবে না। বেসিক্যালি একটু একটু করে ডাইলিউশনটাকে করা অ্যান্ড টু এক্সটেন্ড দেয়ার রুল ওভার। তার মানেটা কি, ওই যেমন কোনো ব্যবসায়ী তার পুত্রকে ধীরে ধীরে ব্যবসায় আনে, প্রথম দিনেই গদিতে এনে বলে না তুমি এই লাখ লাখ কোটি কোটি টাকার সিদ্ধান্ত নাও, বলে না, সেও ধীরে ধীরে অ্যাপ্রেন্টিসশিপ যাকে বলে। একদম, মানে শিক্ষানবিশ। হ্যাঁ একদম শিক্ষানবিশ। এইবারে যেটা হলো 1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হলো। এটাও কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট এ নিয়ে তর্ক করেছেন, এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এবং ওনারাও ঠিক করেছেন যে আমরা এইরকম একটা পরিকল্পনা করে ভারতবর্ষকে আমরা নিয়ে যাব, এবং সেটা নিয়ে কিন্তু অনেক বড় বড় মাথায় চিন্তা করেছে। এটা নয় যে শুধুমাত্র ভারতবর্ষের কয়েকজন নেতারা করেছে, ব্রিটিশ সরকারের বড় বড় ইংরেজরা তারাও কিন্তু এটা নিয়ে চিন্তা করেছে, এবং চিন্তা করে কি হয়েছে। প্রথমে তো রানীর বা রয়্যাল অ্যাসেন্ট পেতে হবে, তো 1935-এই কিন্তু ওনার অনুমোদন পাওয়া গেছে। 1935 রানী কি ছিল না, কিং জর্জ না? কিং জর্জ ছিলেন, মানে যিনি রাজা বা রানী যিনি ছিলেন, মানে সম্রাট বা সম্রাজ্ঞী যাকে বলে, জর্জ। হ্যাঁ জর্জ তিনি ছিলেন, এবং সেটার জন্যে ওই রয়্যাল অ্যাসেন্টটা ওনা পেয়ে গেছিলেন। ওটা না হলে হয় না কিন্তু। আমাদের যেমন ওই প্রেসিডেন্টস অ্যাসেন্টটা দরকার হয় বিল পাসিংয়ের জন্যে বা কোনো অ্যাক্ট হওয়ার জন্যে, ফাইনাল, সেরকম। কিন্তু 1935-এর ব্যাপারটা কি হলো সেটা জানতে হবে। এতগুলি ঘটনা যে ঘটলো একটার পর একটা যদি সাজিয়ে দেখা যায়, আসল তাহলে
আনসাবস্ক্রিপ্ট, বেসিক্যালি রান আপটা হচ্ছে। তার মানে আনসাবস্ক্রিপ্ট বা ডকুমেন্টটা যেটা তৈরি হলো 1935-এ, সেখানে কি কি লেখা ছিল সেটা জানার দরকার। হ্যাঁ বলুন। যেটা লেখা ছিল সেটা হচ্ছে একটা ভোট হবে, আচ্ছা, প্রভিন্সিয়াল 1935 ভোট সালে। হবে। 35 সালের ডকুমেন্টে লেখা ছিল যত শীঘ্র পারা যায় ভোট হবে। আচ্ছা। কোথায় কোথায় ভোট হবে, যে প্রভিন্সগুলি তখনই ঠিক করা ছিল সেখানেই ভোট হবে। এবং সব প্রভিন্স নয়, যে কটা প্রভিন্সে, আচ্ছা। প্রিন্সলি স্টেটে তো ভোট হবে না, 562টা আচ্ছা আচ্ছা প্রিন্সলি স্টেট ছিল, সেই স্টেটে তো ভোট হতে পারে না যেখানে ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ শাসন আচ্ছা, ছিল। আচ্ছা, আচ্ছা। সে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার হোক হ্যাঁ। বা আমাদের এখানে বাংলা আর আসাম হোক। তো ম্যাড্রাস প্রেসিডেন্সি, বম্বে প্রেসিডেন্সি, আমাদের ইউনাইটেড প্রভিন্স, সেন্ট্রাল প্রভিন্স, বেঙ্গল প্রভিন্স, এই সব নিয়েই তো ভোট। এবং ভোটটা যে হবে, কারা ভোট দেবে, এটা ইম্পর্টেন্ট। তো এখন তো তুমি প্রশ্ন করতেই পারো যে যে আজকালকার দিনে তো ইলেকশন কমিশন, 1952-তে সুকুমার সেন, তা তখন কি ইলেকশন কমিশন ছিল? এই ভোটের পরিচালনাটা করতেন কে? দেবব্রতদা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে 1935-এর যে ইলেকশনের কথা বলছেন, যেখানে ব্রিটিশদের ডাইরেক্ট শাসন ছিল, তো সেইটা করতেন কি? আজকের যে দিনে যেমন ইলেকশন কমিশন বা 52 সাল 53 সালে সুকুমার সেন প্রথম ইলেকশন কমিশন স্থাপিত হয় ইলেকশনটাকে কন্ডাক্ট করার জন্য, তো সেই সময় এটা কারা করেছিল, এটা আমি জানতে খুব আগ্রহ। না, এটা কিন্তু একদম দারুণ প্রশ্ন করেছো, এবং প্রশ্নের চটজলদি জবাব আমার কাছে নেই। তার কারণটা হচ্ছে 1952 সালে সুকুমার সেন প্রথম ইলেকশন কমিশনের নেতৃত্ব দেন, এবং চিফ ইলেকশন কমিশন। চিফ ইলেকশন কমিশনার। এবং সেটা হয় কেন না, পণ্ডিত নেহেরু, জওহরলাল নেহেরু কিন্তু উনি বলেছিলেন আমার করতে হবে ইলেকশনটা, আমি আর দেরি করতে পারবো না। তখন সুকুমার সেন সাহেব বলেছিলেন যে আমাকে 18 মাস সময় দিতে হবে, তার আগে হবে না। এবং ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ হবে একদম। এবং তখন নেহেরু সাহেব বলেছিলেন আমার অতটা সময় নেই, তার তো তাড়াতাড়ি করো, ত্বরান্বিত করো ব্যাপারটাকে। আলটিমেটলি কিন্তু সুকুমার সেন কথা রেখেছিলেন, এবং ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ যেটা এখানে হয়েছিল, এবং বড় বড় উন্নত দেশ যারা পশ্চিমে, তাদের তো হয়েইছে। আমি যেটা 1928 সালে ইউকেতে হয়েছে, একদম ইংল্যান্ডে হয়েছে, এবং 1972 সালে যতদূর জানি সুইডেনে হয়েছে। লিভ টুগেদারের দেশ। দুটো জিনিস আমি জানি, 1971-এ সব শেষের দিকে উন্নত দেশগুলির মধ্যে 1971-এ সুইজারল্যান্ডে হয়েছে। মানে তার আগে পর্যন্ত মেয়েরা ভোট দিতে পারতো না, আমি এবং যতদূর জানি। আরেকটা ছিল লাইচেনস্টাইন বলে একটা ছোট্ট, লিখেনস্টাইন, সেটা 1984-তে হয়েছে। তার মানে আমাদেরটা 1952-তে হয়েছে। এবার তোমার প্রশ্ন ছিল হচ্ছে তখনকার দিনের নির্বাচনটা কিভাবে সংগঠিত হতো। তখনকার দিন ইলেকশন কমিশন ছিল না, তার মানে তখনকার দিনে আইসিএস অফিসার যারা, ব্রিটিশ অফিসাররা যারা, মানে বেসিক্যালি একটা আরবিট্রারি ব্যাপার। হ্যাঁ, লন্ডন থেকে স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং করে বা কোনো একটা পরিসংখ্যান না, সেটার কারণটা হচ্ছে যে 1919-এ ওখানেও কিন্তু একটা হালকা ভোটের ব্যাপার ছিল, এবং সেই সময় কিন্তু ওই 3-4টে ক্রাইটেরিয়া ছিল, তার উপরে ইলেকটোরেট ঠিক হতো। একটা ছিল ইউকেতেও ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ ছিল না 1928 পর্যন্ত, যতদূর আমি জানি। মেয়েদের ভোটিং আমাদের এই সেই যে সময়কার কথাটা বলছি, এটাকার কিন্তু ওই সর্বজনের জন্য ভোটাধিকার তখন ছিল না। কলকাতা কর্পোরেশনের মনে হয় 53 পর্যন্ত ছিল। হ্যাঁ, কিন্তু তার মানে তাহলে ভোটটা কারা দিত? তোমার পিতৃপুরুষ, আমার পিতৃপুরুষ কি ভোট দিয়েছে সেটা তো আমরা জিজ্ঞেস করতে পারিনি। আমার ঠাকুরদাকে আমি তাকে দেখিইনি, জিজ্ঞেস করলে বলতে পারতাম যে আমার বাবা তখন খুবই ছোট, সুতরাং আমি এরকমভাবে প্রত্যক্ষ কোনো প্রমাণ পাইনি। কিন্তু যেটা লিখিতভাবে যেটা জেনেছি লিখিত ইতিহাসে, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া একটা ছিল হচ্ছে শিক্ষার মান, সবাইকে ভোটাধিকার দেওয়া যাবে না। ধরে নেওয়া যাক যে স্কুল ফাইনাল। 2 নম্বর ছিল হচ্ছে তাকে ওই ট্যাক্সের রিসিপ্ট দিতে হবে, তার যে প্রপার্টি ট্যাক্স আছে তাকে, তার সম্পত্তি কর যাকে বলে, সম্পত্তি কর দিতে হবে। কর্পোরেশনের ক্ষেত্রে তাই ছিল। হ্যাঁ, এবং আরেকটা ছিল হচ্ছে সম্পত্তি কতটুকু আছে, আচ্ছা, মানে তার উপার্জন, তার সম্পত্তি, সম্পত্তি কর এবং তার বিদ্যা, এই 3-4টে ক্রাইটেরিয়াতে। বিদ্যার ব্যাপারটা কিরকম ছিল আমার জানতে একটু। বিদ্যার ব্যাপারটা আমি যেটা ধরে নিয়েছি যে নিশ্চয়ই তখন গ্র্যাজুয়েশনটা মাপকাঠি ছিল না, ম্যাট্রিকুলেশন ছিল। এবং আরেকটা জিনিস যেটা পড়েছি এবং জেনেছি সেটা হচ্ছে যে তোমার প্রশ্ন থাকতে পারে মহিলা বা আমাদের তাদের কি ভোটাধিকার ছিল, কিন্তু এটাতে দেখা গেছে যে স্বামীর ওই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল হতো, মানে তার সম্পত্তি আছে, তার বিদ্যা আছে, তার সম্পত্তি কর দেয়, সেই পরিবারের যারা বয়স্ক মহিলারা তারাও ভোট দিতেন।
কিন্তু পার্সেন্টেজটা ছিল এত কম 1935-এর আগে 10%ও নয়, 3 to 4% ছিল অফ দ্য এন্টায়ার পপুলেশন। তার মানে ধরো হচ্ছে 1 লাখ যদি কোনো একটা শহরের বা কোনো একটা কেন্দ্রের জনসংখ্যা হয়, তার 3,000 মাত্র লোক ভোট দিতে পারত। হ্যাঁ, তা আমার যে মনে হচ্ছে লজিকটার পেছনে হচ্ছে যার জায়গা জমি আছে, যার প্রপার্টি আছে, দে আর রেসপন্সিবল ফর দ্য মেনটেন্যান্স অফ এভরিথিং। হ্যাঁ, তার মানে হচ্ছে খুব খুব একটা হাতে গোনা সম্প্রদায়, হাতে গোনা সংখ্যা, মানে যাদের কাছে ল্যান্ড, রিয়েল এস্টেট, প্রপার্টি, তারাই বাকিদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে বা ভাগ্য নির্ধারণ করবে। এটা কিন্তু ঠিক নয়। সেই জন্যই তো অ্যাডাল্ট সাফরেজটা হয়েছে। তো 1935 এটাকে একটু বাড়িয়ে দেওয়া হলো। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। 35টা আমাদের খুব ক্রিটিক্যাল। 35-এ কি হলো, আগে যখন ছিল সেটার ক্রাইটেরিয়াকে একটু ডাইলুট করে ওদের বলেই দেওয়া হলো, ঘোষণাই করা হলো যে আগে 3-4% ছিল, এবার 10% করবো। তার বেশি ওদের আর কিছু উচ্চাশা ছিল না, যে 10% হলেই ভালো, 1 লাখের মধ্যে 10,000 লোক ভোট দেবে। আর কি হলো, খুব ইম্পর্টেন্ট, আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হলো। হ্যাঁ, হিল্টন ইয়াং কমিশন। একদম, তুমি তো ব্যাংকার, তুমি জানবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম আম্বেদকর মনে হয় কমিশনের চেয়ারম্যান ছিলেন হিল্টন। অনেকে এই ব্যাপারটা জানে না, ওনাকে সবাই কাস্ট পলিটিক্সটা নিয়ে ভাবেন, কিন্তু হিল্টন ইয়াং কমিশন। এবং তুমি এটা বলছো তার সঙ্গে সঙ্গে খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তার আগে অবধি কিন্তু বার্মা বা বর্মদেশ আমাদের সঙ্গে একসাথে কিন্তু শাসিত হতো। শিলংও তো তাই। আই মিন সিলন, সিলন, সিলন ছিল হচ্ছে ক্রাউন কলোনি বলে, এবং তাই বার্মা তো তাই। রান আউট অফ ক্যালকাটা, সিঙ্গাপুর, একদম, যতদূর আমি জানি। একদম, তোমার এই প্রসঙ্গেই বলি, খুবই ইন্টারেস্টিং একটা তথ্য আছে। এই পয়েন্টগুলো কিন্তু ডাফটেল করে আলটিমেটলি রাটক্লিফারিতে গিয়ে পৌঁছাচ্ছে, কিন্তু ওই জন্য আমরা এত বিস্তারটা করছি। একদম একদম ঠিক বলেছো। এবং এটার যে ওই সব রাস্তা রোমে মিলেছে, এটাও কিন্তু ঠিক তাই হবে। ওই জন্য আমরা একটা করলে বিলম্বিত বিস্তার করছি। এই যে বলছিলাম যে বর্মদেশ, মান্ডালে, যেখানে সুভাষ বোস জেলে ছিলেন আইসিএস পাস করে আসার পরে। কেন মান্ডালেতে ওনাকে নিয়ে যেতেন, তার কারণটা হচ্ছে তখনকার দিনে বর্মদেশ আর ভারতবর্ষ, এবং উনি যখন ছিলেন তখনই ওনার গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা যান 1925 সালে। উনি তার আগেই ওনাকে মান্ডালেতে নিয়ে যাওয়া হয়। ওর সঙ্গে অনেকেই ছিল। ও তো আইসিএস পাস করে আসার সঙ্গে সঙ্গে অ্যারেস্টেড হচ্ছিল নাকি? না, আরো কয়েক বছর বাদে, 4-5 বছর বাদে। তো আমার বক্তব্যটা ছিল এই যে মান্ডালেতে নিয়ে যাওয়া, ভারত সরকার মান্ডালেতে নিয়ে যেতেন, সেটা কিন্তু মস্ত বড় একটা জার্নি ছিল। সেই আমাদের বজবজ থেকে একটা জাহাজে করে রেঙ্গুনে পৌঁছে, রেঙ্গুনে থেকে মান্ডালেতে নিয়ে যাওয়া। তার কারণটা কি ছিল, যে মান্ডালে বা বর্মদেশ আমাদের ভারতবর্ষেরই অঙ্গ ছিল। এবং তুমি যদি ভালো করে খেয়াল করো যে শরৎচন্দ্রের একটা মস্ত বড় সময় কিন্তু ওখানেই কেটেছে, রেঙ্গুনে। এবং বর্মদেশে বা রেঙ্গুনের আশেপাশে অনেক বাঙালি ছিল। এবং তারা যখন ওই 1935-এ বর্মদেশ আমাদের সঙ্গে আর থাকলো না ভারতের, কিন্তু ব্রিটিশের আন্ডারেই ছিল তখন, এবং তারপর থেকে যখন ওদের ওখানেও বিভিন্ন স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, তখন ওখানেও কিন্তু ওই বাঙালি বিতরণ করা শুরু হলো। এবং সেই জন্য সেই বাঙালিরা উদ্বাস্তু হয়ে বর্মদেশ থেকেও কিন্তু এখানে চলে এসছে। তারা ঘাঁটি গেড়েছে ওই দমদমের দিকে, একটা মস্ত বড় ওদের জায়গা আছে। তো সেই প্রসঙ্গে আমি আর গেলামই না। একটা হলো হচ্ছে বর্মদেশ, সে আলাদা হয়ে গেল, তার আগেই সিলন আলাদা হয়ে গিয়েছিল, তারা ক্রাউন কলোনি, কারেক্ট, শ্রীলঙ্কা। এবং আরেকটা যেটা আলাদা হলো সেটা অনেকেই জানি না, সুদূর অ্যাডেন, ইয়েমেনের অ্যাডেন। ইয়েমেনের অ্যাডেন তখন কিন্তু শাসিত হতো বম্বে প্রেসিডেন্সি থেকে। এবং এই অ্যাডেনে ভারতবর্ষের বিভিন্ন নেতারা অ্যাডেনে কিন্তু একবার পদার্পণ করেছেন। আপনার গান্ধী নিজেই তো, গান্ধী নিজে অ্যাডেনে ওই রাউন্ড টেবিল কনফারেন্সে জাহাজে করে যাওয়ার সময় অ্যাডেনে নেমেছেন। আবার আমাদের সুভাষ বোস স্বাস্থ্যোদ্ধারের জন্যে যখন যাচ্ছেন ওই অস্ট্রিয়াতে, তখনও কিন্তু উনি অ্যাডেনে নেমেছেন। বি আর আম্বেদকরও নেমেছেন। তার মানে অ্যাডেন ছিল আজ থেকে এখানে কত দূরে, মধ্যপ্রাচ্যে। আজ যেখানে যুদ্ধ হচ্ছে ইয়েমেন, ওই হরমুজ স্ট্রেট আর গালফ অফ অ্যাডেন খুব দূরে নয়। হুতি, হ্যাঁ, এবং ইয়েমেনও কিন্তু বেশ অশান্ত জায়গা। সেই ইয়েমেনের অ্যাডেনকে কেন যে এখান থেকে শাসন করা হতো, এবং ভারতীয় মুদ্রা ওখানে চলতো, এটা তো অবাক ব্যাপার। তা অ্যাডেনকেও কি করা হলো, অ্যাডেনকেও আলাদা করে দেওয়া হলো, কিন্তু ব্রিটিশ সরকারের অধীনেই রইল, কিন্তু ভারতবর্ষের সঙ্গে নয়। সিন্ধ বা সিন্ধু প্রদেশকে আলাদা করে প্রদেশ গঠন করা হলো। এই কতগুলি ঘটনা ঘটলো। তুমি তো বললেই রিজার্ভ ব্যাংক হলো, ফেডারেল কোর্ট একটা হলো, সুপ্রিম কোর্টের থেকে আলাদা। সেই কোর্টটা এমনই হবে, সেটা হচ্ছে এই যুক্তরাজ্য বা এই
রাজ্য এবং কেন্দ্র এদের মধ্যে যদি কোনো বিবাদ তৈরি হয়, তাদের জন্য যদি কোর্ট তৈরি হয় সেরকম, সেই কোর্টের ফয়সালা করবে ফেডারেল কোর্ট, সেটাও তৈরি হলো। তো 1935-এ এতগুলি কাহিনী ঘটলো। আর যেটা ঘটলো সেটা হচ্ছে যে সামনেই একটা নির্বাচন করতে হবে। ওই কয়েকজন ব্রিটিশ আইসিএস অফিসার মিলে যারা নির্ধারণ হবে, এবং শুধুমাত্র তাদের 3% লোক মোটামুটি ভোট দেয়। হ্যাঁ, না সেবার একটু বেশি হলো, 10% 3% আগে, এখন 10%। 3% আগে কবে সেটা? সেটা হচ্ছে 1919-এর পরে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়। আচ্ছা আচ্ছা। এবারে যেটা হলো 1935-এ ধরে নেওয়া হলো আর একটু বেশি লোক ভোট দেবে, তা ভোটের জন্য তৈরি হতে হবে। এরকম তো বলা যায় না যে কালকেই ভোট হবে। সুতরাং 35-এর পরে যে ডকুমেন্টটা তৈরি করলো লন্ডনে, তৈরি হলো, সেটা ভারতবর্ষে আসবে। এখানকার পরিচালন সমিতি যারা আছে, এখানকার আইসিএস অফিসার, তারাও তো সেটাকে দেখবে, ভালো করে আত্মীকরণ করবে। তারপরে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, মুসলিম লীগের নেতাদের সঙ্গে বৈঠক হবে। আচ্ছা, কেন্দ্র ঠিক হবে, কেন্দ্রে কোন প্রার্থী, সেই প্রার্থীকে মনোনীত করতে হবে। তা অনেকগুলি অ্যাডমিনিস্ট্রেটিভ কিন্তু পদক্ষেপ আছে, হুট করে হয় না। বুঝতে পারছো ব্যাপারটা? তা 1937-এর যে ইলেকশন বা নির্বাচনটা, তাতে এতগুলি জিনিস হলো। সব থেকে বড় জিনিসটা যেটা হচ্ছে, কমিউনাল অ্যাওয়ার্ডে ঠিকই হয়ে গেছে যে যে অঞ্চল একটা সম্প্রদায় অধ্যুষিত, সেই অঞ্চলে নির্বাচিত প্রতিনিধি ওই সম্প্রদায়েরই হতে হবে। এটা তো বলেছি আমরা, জেরিমেন্ডারিং এর ব্যাপারটা হ্যাঁ আলোচনা করেছি। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে জনসংখ্যাটা তাহলে কোন সময়কাল থেকে ধরবো আমি? তার মানে জনগণনা বা আদমশুমারি যেটা বলি আমরা, তার ডেটাটা কোথায়? এটা একটা মস্ত বড় ব্যাপার, ডেটাটা দরকার। কিন্তু মানতেই হবে, এই ব্রিটিশদের যে মুন্সিয়ানাটা, 31 সালে সেন্সাস হয়েছিল ইন্ডিয়াতে। আচ্ছা, ইন্ডিয়াতে 31 সালে সেন্সাস হয়েছিল, যেটা আমাদের ভারতবর্ষে এই 1921-এর সেন্সাস হলো না। ডেটা আছে আমার কাছে। হ্যাঁ, ভারতবর্ষে এখন কিন্তু 2021-এ কিন্তু হয়নি, 11তে হয়েছে, এবার একটা হবে। একটা সেন্সাস পিছিয়ে যাওয়া বা সেন্সাস মিস করা, তাতে কিন্তু জনসংখ্যার পুরো আদ্যপান্ত চেঞ্জ হয়ে যেতে পারে একদম, এবং সেটা ভীষণ দরকার। ওনারা কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাপারটা করলেন। 1937-এর ইলেকশনটা 1931-এর জনগণনা ছিল ওনাদের কাছে ব্লু বুক, ওর বেসিসেই। এইবারে যে 1937-এর যে জনগণনাটা হবে, এটার ব্যাপারটা হয়েছিল যে জনগণনা তো হলো, এবং বঙ্গদেশ তখন যুক্তবঙ্গ, কলকাতা তাদের রাজধানী। এবার কটা সিট হবে, সিটও ঠিক হয়ে গেল। আমাদের আজকের যে পশ্চিমবঙ্গের নির্বাচন হলো এই 2 মাস আগে, কটা সিট এখানে? 294টা সিট। আর বঙ্গে, মানে পূর্ববঙ্গে 1970 সালে একটা ভোট হয়েছিল, যেই ভোটে মুজিবুর রহমান বিরাট ভোটে জয়ী হয়েছিলেন। এবং সেই সময় ঠিক মতো যদি হতো, তাহলে মুজিবুর রহমান যুক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, যেটা কিন্তু পশ্চিম পাকিস্তান মেনে নেয়নি। সেখান থেকেই বাংলাদেশ গঠনের দায়িত্ব এবং গঠনের দাবি শুরু হলো। আচ্ছা সঞ্জয়, একটা কথা বলো তো, তোমার মনে আছে নিশ্চয়ই বা জানো, যে এই যে 2 মাস আগে নির্বাচন হলো পশ্চিমবঙ্গ বিধানসভায়, কটা কেন্দ্র ছিল? 294। একদম। এবং এই 294টার মধ্যেও কিন্তু বেশ কিছু কেন্দ্র ছিল যেগুলি কোনো একটা সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমি, এই রেজিনগর বলে একটা জায়গা আছে মুর্শিদাবাদে, সেখানে একটা পার্টি দাঁড়িয়েছিলেন, সেই পার্টির নাম হচ্ছে আম আদমি প্রোগ্রেসিভ পার্টি। তার নেতাকে হুমায়ুন কবির। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু নির্দিষ্ট একটা সম্প্রদায়ের জন্য। তেমনি আমাদের 1937 যে নির্বাচনটা হলো, সেটাও কিন্তু নির্দিষ্ট। এবং এখানে 294টা, তখনকার সময় ছিল যুক্তবঙ্গে 250। আজকে আমাদের এখানে 294, এবং 1970-এ যে ইলেকশন হয়েছিল পূর্ববঙ্গে, তখন ওই পূর্ববঙ্গেই শুধু কেন্দ্র ছিল 169। তার মানে এইটা দাঁড়াচ্ছে যে একটা ব্যাপক জেরিমেন্ডারিং হয়েছে এবং জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমি সেভাবে কিছু আলাদা করে মন্তব্য করব না, কিন্তু যেটা সব থেকে আকর্ষণীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই 250-এর মধ্যে ভাগাভাগিটা কি হয়েছিল। তার মধ্যে দেখা গেল যে জেনারেল সিট যেটা 78টা,
এটা আচ্ছা, আচ্ছা, মুসলিমদের জন্য বা মুসলমান যুক্তবঙ্গের কথাটা বলছেন। হ্যাঁ, যুক্তবঙ্গে তো 1937-এর জেনারেল বা সাধারণ সিট হচ্ছে 78, এবং মুসলমানদের জন্য 117। মুসলমানদের আবার আরবান সিট আছে, শহরাঞ্চলের সিট আছে, রুরাল সিট আছে। আরবান সিট 6টা, শহরাঞ্চল 111, সব মিলিয়ে 117। অ্যাংলো ইন্ডিয়ার জন্য 3টে, আচ্ছা ইউরোপিয়ানদের জন্য 11টা, বাবা, ইন্ডিয়ান খ্রিস্টানদের জন্যও 2টো, আচ্ছা জমিদার পার্লামেন্টারি রিসেন্ট, হ্যাঁ, জমিদারদের জন্য 5টা, আচ্ছা এবং শ্রমিক সংগঠনের জন্য 8টা, আচ্ছা এডুকেশনের জন্য 2টো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা এখানেই শেষ নয়, এরপরে মহিলাদের জন্য সংরক্ষিত ছিল 5টি আসন। আচ্ছা তার মধ্যে 2টো হচ্ছে জেনারেল হ্যাঁ এবং 2টো হচ্ছে মুসলমান সম্প্রদায়ের, হ্যাঁ এবং একটি হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানদের, আচ্ছা, মহিলাদের জন্য সংরক্ষিত। অ্যাংলো ইন্ডিয়ান মহিলা, হ্যাঁ, এখানেও শেষ নয়, বণিক সভা, হ্যাঁ তাদের জন্য ছিল 19টি আসন। তাদের মধ্যে কি কি ছিল? ক্যালকাটা পোর্ট বন্দর, বণিক সভার মধ্যে বেঙ্গল চেম্বার অফ কমার্স, চিটাগংয়ের বন্দর, জুট ইন্ডাস্ট্রিজ, রেলওয়েজ, ট্রেডার্স অ্যাসোসিয়েশন। তুমি চিন্তা করছো তো কি ভাগে ভাগগুলি ছিল, মানে মিহি করে একদম বিন্যাস করা, একদম বিন্যাস করা। তা আজকে তাহলে এখানেই শেষ করি। যাই হোক, আজকে আমাদের মানে যেরকম ভাবে আলোচনা হলো, এর আবার নির্বাচন নিয়ে চলবে, নির্বাচনোত্তর এই যে নির্বাচন, এরপরে নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, 1935-এর নির্বাচন, তারপরে নির্বাচনোত্তর হ্যাঁ যে কাহিনী, হ্যাঁ, এবং নির্বাচনগুলো কি করে হয়েছিল এবং তার পরবর্তীকালে কি হয়েছিল তার এফেক্ট, এবং শেষ কিন্তু গন্তব্যস্থল র্যাডক্লিফারি। একদম। এতক্ষণ আমরা শুনলাম নির্বাচনের পটভূমিকা, এরপরে আমরা শুনব নির্বাচন কি করে আয়োজন হলো, তার উত্তরোত্তর কি হলো, এবং তারপর বাংলা ভাগ এবং র্যাডক্লিফারি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।